প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কান পাকা রোগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনজুরুল আলম 1956 সালে এপ্রিল মাসে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, এই যে কান পাকা রোগটি, যেটিকে ডাক্তারি ভাষায় CSOM বলা হয়, এটি আসলে কেন হচ্ছে, কারণগুলো কি শুরুতে একটু জানতে চাই। এগুলো সাধারণত দেখা যায় বাচ্চাদের বেশি হয়। বাচ্চার মা যদি তাকে ফল্টি টেকনিকে দুধ খাওয়ায়, তখন তার গলা থেকে দুধ সরাসরি তার কানের মধ্যকর্ণে চলে যায়, কারণ এই সময় স্টেশন টিউব একটু প্রশস্ত থাকে, হরাইজন্টাল থাকে এবং সরাসরি থাকে। এতে শুরু হয়। এছাড়া দেখা যায় যে একটু বড় হলে কোনো আঘাত পেলে বা কোনো চপেটাঘাত পেলে স্কুলের শিক্ষক বা হাজব্যান্ড ওয়াইফ তাতে করে যদি কানে আঘাত লাগে, তার পরবর্তীতেও এটা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে পরিণত হয়। এছাড়া ভাইরাল ব্যাকটেরিয়াল কারণেও ইনফেকশন হয়ে গেলে তা এটা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হয়। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন বা কানে সাধারণ খোল, অনেকে কানে খোল হইতেছে, কানে খোঁচাখুচি করতেছে, এই খোঁচা লেগেও প্রথমে একটা ইনজুরি হয়, একটা ছিদ্র হয়, এটাই আস্তে আস্তে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে পরিণত হয়। তাছাড়া ঠান্ডা অ্যালার্জির মুখোমুখি যারা বেশি হয়, শিশু বা ছোট কিশোর বয়সের বাচ্চারা ঠান্ডা বেশি খায় বা ঠান্ডাতে আক্রান্ত বেশি হয়, তাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন অত্যন্ত বেশি, বা তালু কাটা থাকলে তারা ঠিকমতো স্টেশন টিউব ফাংশন তাদের হয় না, যাতে করে স্টেশন টিউব থেকে ইনফেকশন সহজেই মধ্যকর্ণে চলে যায়। এই কারণেই এই ইনফেকশনগুলো আস্তে আস্তে অ্যাকুট হয়, এর পরবর্তীতে এটা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে রূপ লাভ করে। আচ্ছা, লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় বা উপসর্গ দেখলে কেউ কিভাবে বুঝবে যে তার আসলে কান পাকা রোগটি হয়েছে? কান পাকা রোগের টিপিক্যাল একটা লক্ষণ বলি, সেটা হলো রাত্রে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করলো, কানে হাত দিয়ে কান্নাকাটি শুরু করলো, কিছুই খাইতেছে না, মা অত্যন্ত উদ্বিগ্ন, বাবা উদ্বিগ্ন। কিছুক্ষণ পর দেখা গেল যে কান্না আস্তে আস্তে থেমে যাচ্ছে, তার কান থেকে কিছু পানি বা পুঁজ বের হয়ে আসলো একটু রক্তবর্ণের, তারপরে বাচ্চা আবার ঘুমিয়ে গেল। অর্থাৎ তার কানের ভিতরে প্রথমে প্রদাহ হয়েছে এবং এই প্রদাহ পানি সৃষ্টি হয়েছে, এটা পরে পুঁজে পরিণত হয়েছে। এই পুঁজটা যখন তার কানের পর্দায় আঘাত দিল, তখন সে চিল্লাচিল্লি কান্নাকাটি করছিল। পরে একসময়ে এই পুঁজের কানের পর্দাটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে গেলে যখন এই পুঁজটা বের হয়ে গেল, তখন সে রিলিফ পেয়ে গেল, তখন সে বাচ্চা ঘুমিয়ে গেল, মাও ঘুমিয়ে গেল। এটা হলো অ্যাকুইট অটাইটিস মিডিয়ার একটা টিপিক্যাল লক্ষণ একটা। এছাড়া বড়দের যেটা হয়, তারা কান থেকে সাদা পানি পড়ে, আস্তে আস্তে আবার কারো কারো ঘন পানি, গন্ধযুক্ত পানি, হলুদ রঙের পানি কান থেকে মোট কথা পানি বা এই জাতীয় কিছু বের হলে তখন কিছুটা বুঝতে হবে, বুঝে নিতে হবে। এর সাথে সাথে তার শ্রবণ শক্তির হ্রাস পেয়ে যায় এবং মাথা ব্যথা থাকে, তার অস্বস্তি থাকে, হালকা জ্বরও থাকতে পারে অ্যাকুইট অবস্থায়। তো আসলে ডাক্তারের কাছে কখন যাওয়া উচিত, বা আপনাদের কাছে যখন একজন রোগী আসে তারা কি অভিযোগ বা কমপ্লেইন নিয়ে আসে? তারা সাধারণত এই অ্যাকুইট অবস্থাগুলোতে ব্যথা, জ্বর এবং কানে পানি আসতেছে এটা নিয়ে আসে। আর ক্রনিক হলে ব্যথা, জ্বর বা কানে পানি এগুলো খুব কম কমপ্লেন করে, কিন্তু তার কানে কম শুনছে, এটাই নিয়েই বেশি চলে আসে। তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কি ধরনের পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা নিরীক্ষা আমরা সাধারণত হেডলাইট দিয়ে পরীক্ষা করি, তাছাড়া অরোস্কোপ দিয়েও আমরা পরীক্ষা করি, প্রয়োজনে মাইক্রোস্কোপের সাহায্য নেই। তো অরোস্কোপে পরীক্ষা করে আমরা দেখি যে কানের ভিতরে তার পাস আছে কিনা এবং কানের পর্দায় ছিদ্র আছে কিনা। ছিদ্র থাকলে এই ছিদ্রটা ঠিক সেন্ট্রালি আছে না কোনো বাহিরের অংশে বা কোনো অ্যাটিক রিজন বা আপার অংশে আছে, কারণ এর উপর নির্ভর করে কানের পাকা রোগের ধরন আমরা নির্ণয় করি। এরপরেও আমরা একে শ্রবণ শক্তি পরীক্ষার জন্য পাঠাই যে তা কী ধরনের
লস করছে, তার স্নায়ু শক্তি লস অথবা কন্ডাক্টিভ লস আছে কিনা এর পরীক্ষা নিরীক্ষা করে আমরা এক্সরে কিছু দরকার হলে প্রয়োজন মতো এক্সরে বা সিটি স্ক্যান করে আমরা চিকিৎসার দিকে চলে যাই। আচ্ছা, তাহলে একটু চিকিৎসার দিকেই যেহেতু এসেছেন, আমি শুরুতেই জানতে চাইবো যে চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে এবং ডিপেন্ড করে কিসের উপরে? চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করে আসলে এটা ধরনের উপরে, অ্যাকিউট না ক্রনিক। 7 দিনের মধ্যে থাকলে ইনফেকশন, জ্বর থাকলে আমরা সাধারণত মেডিকেল চিকিৎসাই দিয়ে থাকি। ক্রনিক হলে তার উপর নির্ভর করে আমরা আবার যাই চিকিৎসার দিকে। আর তাছাড়াও নির্ভর করে নিরাপদ কান পাকা রোগ আর জটিল বা বিপজ্জনক কান পাকা রোগ, টিম্প্যানিক বা নিরাপদ ভ্যারাইটি। এটাতে সাধারণত টিম্প্যানিক মেমব্রেন অর্থাৎ কানের পর্দার মধ্যভাগে ছিদ্র থাকে, পানি বা সাধারণ একটা সিক্রেশন কান থেকে নির্গত হয়, এটা কোনো দুর্গন্ধ থাকে না, মাঝে মাঝে ভালো হয়, শুকনো হয়ে যায়। কিন্তু যদি বিপজ্জনক বা অ্যাটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটি হয়, এটাতে দেখা যায় যে দুর্গন্ধযুক্ত পুঁজ কান থেকে বের হয়, অনেক সময় রক্ত বের হয়, পলিপ বের হয় এবং এটা কখনোই শুকিয়ে যায় না, ক্রমাগত পড়তেই থাকে, পানি পড়তেই থাকে। কমপ্লেন করে যে ক্রমাগত তার হিয়ারিং শক্তি বা শ্রবণ শক্তিও লস করছে, কিন্তু তার কান কখনোই শুকাচ্ছে না। কিন্তু নিরাপদ ভ্যারাইটিতে কিন্তু সে মাঝে মাঝে একটা ভালো পিরিয়ড থাকে যে তখন তার কানটা ভালো থাকে। আচ্ছা, এর উপর নির্ভর করে আমরা চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে নিরাপদ যে কান পাকা রোগটি আছে সেটিতে আপনারা কি ধরনের চিকিৎসা দেন? এটা নিরাপদ এবং বিপজ্জনক দুটোতেই আমরা মেডিকেল চিকিৎসা দিয়ে শুরু করি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এবং কানের ড্রপ দিয়ে আমরা শুরু করি। এটাতে দেখি আমরা 7 দিন বা 15 দিন অ্যাপ্রোপ্রিয়েট দিন আমরা চিকিৎসা করে থাকি। এতে যদি ভালো না হয় তখন আমরা সার্জিক্যাল পদ্ধতির দিকে চলে যান। আর বিপজ্জনক যেটি বললেন সেটি কি তাহলে শুরুতেই সার্জারি চিন্তা আমরা? হ্যাঁ, এটা আসলেই ভালো কথা বলেছেন। বিপজ্জনক যদি আমরা বলি তখন এখানে কোলেস্টেটমা নামে সাদা একটা পাউডার জাতীয় পদার্থ থাকে, এটা অত্যন্ত বিপদ, এটা একটা জটিলতার সৃষ্টি করে। এই ক্ষেত্রে আমরা বেশি কনজারভেটিভের সুযোগ থাকে না, সরাসরি আমরা রেডিক্যাল মাস্টেক্টমি বড় ধরনের একটা সার্জারি করতে হয়, কারণ এটা কোলেস্টেটমা আস্তে আস্তে জটিলতার দিকে চলে যেতে পারে, এই জন্য শুরুতেই সার্জারি করি। আচ্ছা, যেমন জটিলতা কি কি হতে পারে যদি সঠিক সময় চিকিৎসা করা না হয়? হ্যাঁ, সঠিক সময় চিকিৎসা করা না হলে তার মুখ বাঁকিয়ে যায়, অর্থাৎ ফেশিয়াল নার্ভ পলসি হতে পারে, কানের পিছনে অ্যাবসেস হতে পারে, আর এটা ব্রেনে আক্রান্ত হতে পারে। ব্রেনে আক্রান্ত হলে এটা মেনিনজাইটিস হয়, ব্রেন অ্যাবসেস, সাধারণত ফ্রন্টাল লোব অ্যাবসেস, সেরিবেলার অ্যাবসেস, এছাড়া হাইড্রোক্যাফালাস এবং সিগময়েড সাইনাস অ্যাবসেস দেখা যেতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে খুব অল্প চিকিৎসাতে যেটি শুরুতেই দূর করা সম্ভব ছিল সেটি আস্তে আস্তে অনেক জটিল আকার ধারণ করে। তাহলে কখন ডাক্তারের কাছে আসা উচিত বলে আপনি মনে করেন? যখন তার কান ব্যথা করছে তখনই আসা উচিত, বা কান দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে তখনই তার আসা উচিত, কিংবা শ্রবণ শক্তি কোনো কারণে হেরে ফেলেছেন বা কোনো কারণে কানে তার আঘাত লেগেছে, আঘাত লেগে গেলেও এটা ইগনোর করা উচিত না। বা অনেক সময় কানের মধ্যে কোনো ফরেন বডি ঢুকে গেছে বা ফরেন বডি বের করতে গিয়েও আঘাত পেয়ে যায় অনেক সময়, এটাও ইগনোর না করে সরাসরি চিকিৎসা নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এটার দ্রুত চিকিৎসা নেওয়া দরকার। একটু জানতে চাইবো, যেহেতু কান পাকা রোগের সাথে কানের যত্ন বা কানের পরিচর্যারও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমরা শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখে থাকি যে কটন বাড দিয়ে বা বিভিন্ন উপায়ে কান পরিষ্কার করা হয়, তো অতিরিক্ত পরিষ্কার বা সচেতনতা থেকে কিন্তু আমরা কিছুটা ক্ষতিই করছি। তো আপনার আসলে কি পরামর্শ থাকবে যে এই কানের পরিচর্যা বা যাতে করে এই রকম কান পাকা রোগটি না হয় প্রতিরোধের কি উপায় রয়েছে? হ্যাঁ, এটা শিশুদের ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে হোক নিজেই কখনোই কান পরিষ্কার করা উচিত না, কটন বাড দিয়েও কান পরিষ্কার করা উচিত না। কারণ এটা হয়তো আপনি সতর্কভাবে কানটা পরিষ্কার করছেন, কিন্তু পাশে আপনার বন্ধু বা ছোট একটা বাচ্চা হঠাৎ করে এসে আঘাত দিতে পারে, আপনার হাতের নিজের আঘাতেই আপনার কানের পর্দাটা ছিদ্র হয়ে যেতে পারে। আর বাচ্চাদের কখনোই এটা এই সুযোগ করে দেওয়া উচিত না, বাচ্চারা কখনোই ক্যাঠি বা কটন বাড কিছু দিয়েই কান পরিষ্কার করবে না। তারা আর আগেও আমি বলেছি, বাচ্চার মাকে অত্যন্ত সঠিক পদ্ধতিতে এবং প্রয়োজন হলে নিউনেটোলজিস্ট বা গাইনোকোলজিস্টের কাছে পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে মাথা উঁচু রেখে 45 ডিগ্রি মাথা উঁচু রেখে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, যাতে দুধটা গলা থেকে মধ্যকর্ণের দিকে চলে গিয়ে প্রদাহ সৃষ্টি না করে। এটা একটা বড় কারণ কিন্তু। আর বড় হয়ে গেলে তাকে মান বা দাদি নিজেই গোসল করাই দিবে, কানের মধ্যে যেন পানি না যায়। আর গ্রামের অঞ্চলে যারা থাকেন তারা অনেকের অভ্যাস থাকে যে পুকুরি নদীতে ডুব দিয়ে গোসল করা, ডুব দিয়ে গোসল করলেও এটা একটা খারাপ। আর একবার যদি ভালো বা সুস্থ
কেউ হন তার জন্যও কি কানের ভেতরে পানি ঢোকাটা বিপজ্জনক নাকি? না, এটা ইতিমধ্যে ভালো কোশ্চেন। যদি একবার ইনফেকশন হয়ে গেছে, কানের পর্দায় একটা ছিদ্র হয়ে গেছে, সে যদি না জেনে বা জেনেও পুকুরে বা নদীতে গোসল করে কানে পানি ঢুকে যাচ্ছে, এতে করে পুনরায় তার কানে প্রদাহ সৃষ্টি হচ্ছে, তা আস্তে আস্তে ক্রনিক রূপ লাভ করে। কিন্তু সাধারণ মানুষ যার কানের পর্দা ঠিক আছে, ইনট্যাক্ট আছে, এই ক্ষেত্রে পানি ঢুকে গেলেও আমাদের অনেকে কটন বার দিয়ে চেষ্টা করে, কিন্তু দরকার নেই। এটা বাতাসে বা জলীয় বাষ্প আকারে সে পানিটা অটোমেটিক বের হয়ে চলে আসে, এটা তার কোনো ক্ষতি হয় না। মানে সুস্থ কানের জন্য পানি যাওয়াটা খুব বিপজ্জনক কিছু না, কিন্তু সেটি যখন পরিষ্কার করতে গিয়ে কোনো ডিভাইস বা বিপজ্জনক কিছু ব্যবহার করছে তখন ক্ষতিকর হতে পারে। তাহলে যদি কারো কানে আঘাত লেগে যায় বা কানে ব্যথা শুরু হয় বা কানে কম শোনে বা কান থেকে কিছু পানির আকারে বা পুঁজ আকারে নির্গত হয়, তার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ কানে একটা ভাইটাল অর্গান, আমরা শুনে থাকি আমাদের শ্রবণ শক্তির সাথে সাথে এটি ইকুইলিব্রিয়ামটাও মেইনটেইন করছে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, শ্রবণ শক্তি এটি যাতে সবাই মাথায় রাখে। এবং এটার জন্যই বেশি দরকার যে এটা আমাদের সুন্দর সুন্দর শব্দ পৃথিবীতে আছে, সমুদ্রের গর্জন, পাতার মর্মর শব্দ, তাছাড়া মা এবং প্রিয়জনের প্রিয় কথাগুলো শোনার জন্য আমাদের কানে যত্ন অবশ্যই নেওয়া উচিত। অবশ্যই স্যার, চমৎকার বললেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা জানলাম কান পাকা রোগটি কি এবং এ থেকে পরিত্রাণের উপায় কি, প্রতিরোধের কি উপায়, এই বিষয়টি নিয়ে নানা তথ্য এবং পরামর্শ আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, খুবই জটিল নাম, একটু ভেঙে বলি। ব্যাপারটা হচ্ছে ট্রমা, আমাদের লাইফে নানান রকম কষ্টকর ঘটনা ঘটে। এই কষ্টগুলো আছে, কতগুলো আছে দৈনন্দিন জীবনে এমনিই ঘটে, যেমন কেউ রাগ করলো, দুঃখ করলে, এগুলো সাধারণ। কিছু আছে এক্সেপশনাল, যেটা সাধারণ লাইফে ঘটে না, যেমন ধরেন ভূমিকম্প হলো বা একটা বিল্ডিং ধসে পড়লো, রানা প্লাজার ঘটনা যদি বলি, বড় কোনো দুর্যোগ হলো, কেউ রেপড হলেন বা কারো ছিনতাই হলো, ডাকাত আসলো, খুন হলো কারো সামনে, এই বিষয়গুলো কিন্তু ভয়ঙ্কর চাপ তৈরি করে মানুষের মনের মধ্যে। এই চাপ যখন পড়ে কারোর মধ্যে, এই চাপটা এত প্রভাব ফেলে তার মধ্যে, চাপটা চলে যাওয়ার পরও এই ছাপটা তার মধ্যে রয়ে যায়। এটি হচ্ছে পিটিএসডি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।